আরও ৩টি নতুন ধানের জাত উদ্ভাবন, লবণ ও বন্যা সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা। ডাটা রিকভারি সেন্টারটি তৈরি করছেন দেশের প্রকৌশলীরা, ভিন্নধর্মী কাজ বলছেন সংশ্লিষ্টরা। অনেকেই মানছে না মাস্ক পরার বাধ্যবাধকতা, করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবং জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা, গোলাগুলি বিনিময়ে ভারত ও পাকিস্তানে নিহত 15। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আরও 3টি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষকরা জানান, জিঙ্ক, প্রোটিন, মিনারেল এবং ভিটামিন এ সমৃদ্ধ নতুন জাতের এই ধানে পুষ্টি চাহিদা পূরণ হবে। নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি লবণ ও বন্যা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনেও গবেষণা চালাচ্ছে বিডির বিজ্ঞানীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। ধানের জাত উন্নয়নে নিয়মিত গবেষণা করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে 105টি উচ্চ ফলনশীল জাতের ধান পেয়েছে বাংলাদেশ। এখানকার উদ্ভাবিত ধানের জাত থেকেই কৃষক বছরে 38.07 মিলিয়ন টন চাল উৎপাদন করছে। 2013 সালেই চাহিদা মিটিয়ে 5.5 মিলিয়ন টন চাল উদ্বৃত্ত থেকেছে। আবহাওয়া, পরিবেশ ও অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে ধানের জাতগুলো উদ্ভাবন করা হয়। আগে নতুন জাতের ধান উদ্ভাবনে 14 থেকে 16 বছর সময় লাগলেও এখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে 5 থেকে 7 বছর কমে এসেছে। মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা 3টি ধানের জাত উদ্ভাবন করেছি। জাতগুলো হচ্ছে বৃধান 97, বৃধান 98 এবং বৃধান 99। এর মধ্যে 2টি বড় মৌসুমের লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং একটি হচ্ছে রোপা মৌসুমের। হাইব্রিডে উৎপাদন বেশি, তাই কৃষকের আগ্রহ বেশি। এ পর্যন্ত 7টি হাইব্রিড জাতের ধান উৎপাদন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হাইব্রিড রাইস বিভাগের এই বিজ্ঞানী। 7টা হাইব্রিড ধানের জাত বিড়ি দিতে সক্ষম হয়েছে। সেই 7টা ধানের মধ্যে 4টা বড় মৌসুমের, 2টা আমন মৌসুমের, একটা আউশ মৌসুমের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, শুধু নতুন জাত উদ্ভাবনই নয়, ধানের গুণগত মান, লবণাক্ত, জলাবদ্ধতা সহনশীল জাত ও পুষ্টিগুণের দিকে নজর দেওয়া হচ্ছে। এখন জিঙ্ক সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি, আমরা আয়রন সমৃদ্ধ জাত উদ্ভাবন করছি, ভিটামিন এ সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি। খাদ্যের পাশাপাশি আমাদের নিউট্রিশনাল যে সিকিউরিটি, সেটাকে কিন্তু আমাদের এনশিওর করতে হবে। 2050 সনে আমাদের যে পপুলেশন হবে, সেটার খাদ্য চাহিদা আমরা কিভাবে পূরণ করবো, ইতিমধ্যে কিন্তু আমরা একটা রূপরেখা আমরা প্রণয়ন করেছি। সুস্থ জাতি গঠনে আরও পুষ্টি সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনে কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রথম ডেটা রিকভারি সেন্টারটি দেশি তথ্য প্রযুক্তি প্রকৌশলীদের তৈরি। বিদেশি সহায়তা ছাড়াই আন্তর্জাতিক মানের এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টারটি তৈরি করেছেন তারা। প্রকল্প পরিচালক মেজর ওবায়দুর রেজা বলেন, বিদেশে প্রশিক্ষণ নিয়ে বড় বড় ডেটা সেন্টার তৈরি করলেও ডিজাস্টার ডেটা সেন্টারটি ভিন্নধর্মী একটি কাজ। যশোর ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের যাত্রা। নির্বাচনের পটভূমি ছাড়াও 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে ভিশন 2021। ধীরে ধীরে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে চলা, তারই ফসল এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। তবে এই তথ্য সংরক্ষণ কেন্দ্রটি যশোরে কেন স্থাপন করা হলো? সিলেট থেকে চিটাগং অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, এরপরেই আছে ঢাকা, তাই কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি যশোরে স্থাপন করা হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ মেজর ওবায়দুর রেজার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড ডাটা সেন্টারের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। তো অপারেশনাল সাস্টেনেবিলিটির দিক থেকে যদি চিন্তা করা হয়, এই ডিজাস্টার রিকভারি সাইটটি ক্যাপাসিটি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দক্ষতার সাথেই এটা পরিপূর্ণ করতে পারবে। বিজিবির তার নিজস্ব রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে। আপটাইম ইনস্টিটিউট ডাটা সেন্টারের স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
বিদেশি কোনো প্রকৌশলী এটার সাথে সম্পৃক্ত ছিল না, বাট আমরা ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমাদের যে লোকাল ভেন্ডার আছে তাদের সাপোর্ট নিয়েছি। টাইম ইনস্টিটিউশনের একজন প্রফেশনাল হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে একটি আন্তর্জাতিক মানের ডিআরএস নির্মাণ করা হয়েছে। দেশের কল্যাণে এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার ভূমিকা রাখবে বলেও জানান প্রকল্প পরিচালক। Tier 3 স্ট্যান্ডার্ডের ডাটা সেন্টার, বাট উইথ দ্য ক্যাপাসিটি অফ Tier 4। আহমদ বাবু, 21 টেলিভিশন, যশোর। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও অনেকেই পরছে না মাস্ক। বিভাগীয় নগরী রংপুরে সরকার ঘোষিত নো মাস্ক নো সার্ভিস কার্যক্রমে একেবারে নেই বললেই চলে। রাঙামাটিতেও মানা হচ্ছে না মাস্ক পরা সরকারের বাধ্যতামূলক নির্দেশনা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও রাঙামাটি প্রতিনিধি ছত্রক চাকমার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 13,209 জন, মারা গেছেন 241 জন। শুধুমাত্র রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে, মৃত্যু 92। রংপুর অঞ্চলে ইতোমধ্যে শীত পড়তে শুরু করেছে, কিন্তু নগরীতে রাস্তায়, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালতে মাস্ক ব্যবহার করছেন না বেশিরভাগ মানুষ। বিরক্ত মনে হয় আর কি, নিঃশ্বাস দম ছোট হয়ে আসে, এই কারণে আমি পড়ি না। এই যে কাজ করতেছি তো এই জন্য পেপারে গোছাইতেছি, এই জন্য খুলে রাখলাম। মাস্ক পরলে আমাদের শরীর ঘামে আরো ভিজে যায়। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, তবে খুব একটা সুফল মিলছে না। নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব। রাঙামাটিতেও মাস্ক পরার বাধ্যবাধকতা, তবে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন লোকজন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অনেকে। প্রশাসন থেকে এরকম চাপ দেয় মাস্ক বাধ্যতামূলক করতে হবে। আমাদের এখানে মাইক দিয়ে প্রত্যেকদিন পাবলিসিটি করা হয়, তারপরও মানুষরা মাস্কবিহীন ছাড়া চলাফেরা করতেছে, দূরত্ব বজায় রাখতেছে না। একটি কারণ হচ্ছে যে মানুষের অসচেতনতা এবং হচ্ছে যে প্রশাসনের দুর্বল মনিটরিং ব্যবস্থা। এই জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন 950 জন, সুস্থ হয়ে উঠেছেন 909 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 14 জন। শীতকালে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। শীতকালে নতুন একটা ওয়েভ আসতে পারে, এই জন্য আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার, আইসোলেশন সেন্টারও প্রস্তুত আছে, আমরা যাতে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা আমাদের সাধ্যমতো দিতে পারি। মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে। যাতে সবাই মাস্কটা নিয়মিত পরে এবং এটা আরো কঠোর করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে আরো কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হচ্ছে পতেঙ্গা টার্মিনাল, কমবে জাহাজ জট, দ্রুততর হবে কন্টেইনার হ্যান্ডেলিং। এবং পদ্মা সেতুর নিচে অপরিকল্পিত বাঁধ ভাঙছে নদীতীর, 2 শতাধিক পরিবার গৃহহীন। আবারও আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত হচ্ছে পতেঙ্গা টার্মিনাল। এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে কমবে জাহাজ জট, দ্রুততর হবে কন্টেইনার হ্যান্ডেলিং। তবে সম্ভাব্য বাণিজ্য প্রবৃদ্ধি বিবেচনায় ব্যবসায়ীরা বন্দরের পরিধি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রাম বন্দরের 3 টার্মিনালে জেটি 19টি। সীমাবদ্ধতা হলো সবকটি জেটিতে একসঙ্গে জাহাজ ভেড়ানো যায় না। এখনকার সক্ষমতায় 3 টার্মিনালে কন্টেইনার ও সাধারণ ক্যাটাগরির 16টি ভিড়তে পারে। পতেঙ্গা টার্মিনাল চালু হলে ভিড়তে পারবে আরও 4টি জাহাজ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল যার নির্মাণ কার্যক্রম সেনাবাহিনী করছে এবং সমাপ্ত ঘটবে কিছু দিনের মধ্যে, এবং 2021 সালের জুনের পরপরই আমরা এটাকে চালু করতে পারবো। নতুন জেটির কার্যক্রম শুরু হলে বেশিরভাগ কন্টেইনার পরিবহন হবে বিমানবন্দর সড়ক দিয়ে, একই সঙ্গে যুক্ত হবে নতুন রেলপথ। এটা রেলওয়ে কানেক্টিভিটি এর প্রকল্পের সাথে ধরা আছে এবং রেলের মাধ্যমে এই কন্টেইনারগুলোকে শহরমুখী অথবা ফৌজদারহাট বিভিন্ন ডিপোতে প্রেরণ করার চিন্তাভাবনা আছে। ভারতের কয়েকটি রাজ্যের পণ্যও এই বন্দর দিয়ে উঠানামা হচ্ছে, তাই চট্টগ্রাম বন্দরের পরিধি আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ী নেতাদের। এক্সপোর্ট টার্গেট যদি আপনি 60 বিলিয়নের টার্গেট ফুল করতে যান, তাহলে কিন্তু যে পিসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এটা হয়তো চলে আসছে, বাট এটা খুব বড় না।
তারপরে এটা দিয়েও কিছু কভার হবে। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 28 লাখ কন্টেইনার উঠানামা হয়েছে। চলতি অর্থবছরে এ সংখ্যা আরও বাড়তে পারে। পতেঙ্গা টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনা আগামী জুনে। তখন আরও 5 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করার সক্ষমতা অর্জন করবে চট্টগ্রাম বন্দর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। পদ্মা সেতুর নিচে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় ভাঙছে নদী তীর। এরই মধ্যে গৃহহীন হয়েছে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবার 2 শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে, আর সেতু কর্তৃপক্ষ বলছে বাঁধ দেওয়ার আগেও নদী ভাঙন ছিল। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। গত 15 অক্টোবর বাঁধ নির্মাণ করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। 28 অক্টোবর থেকে দেখা দেয় নদী ভাঙন। এ ভাঙনে জাজিরার পূর্ব নাওডোবার বিভিন্ন এলাকার 2 শতাধিক পরিবার গৃহহীন হয়। মাঝের চরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। বাঁধ কেটে দেওয়ার দাবিতে মানববন্ধনও করেছে তারা। তাদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধই ভাঙনের কারণ। 200 বাড়িঘর বিলীন হয়ে গেছে, আর 400 পরিবার এখান থেকে চলে গেছে। পানির পাস হয়ে বন্ধ করে দিছে, সেই জন্য এই পানিটা আমাদের গ্রামের উপর দিয়ে পাস হচ্ছে এবং সেই কারণে অলরেডি শতাধিক পরিবার নদীগর্ভে বিলীন। আমাকে জায়গা জমিন সব নিয়ে যেতেছে, আমাকে এমন পোলাপান নিয়ে থাকার মতো কোনো জায়গা নাই। এখন যে ফসলাদি করবো আর আমরা যে চলবো ছেলেবেলে নিয়ে, আমাদের কোনো উপায় নেই। কোনো ভাঙা বাড়ি ঘর নিতে পারে না, টাকা নাই, পয়সা নাই, নদীতে বিলীন হয়ে যেতেছে, জায়গা জমি সব শেষ। এই কোটি জায়গা জমিন বাড়ি ঘর সব কিছু তছনছ হয়ে গেল। আমাদের দাবি এই বেড়িবাঁধ উড়ে দেওয়ার। এদিকে ভাঙন রোধের সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পদ্মা সেতুর একেবারে মধ্যবর্তী এলাকায় এই ব্যাপারে এবং কাজটা চলমান রয়েছে, এই ব্যাপারে সেতু কর্তৃপক্ষই কাজটি করবেন এবং আমাদের এখানে টেকনিক্যাল সাপোর্ট বা আমাদের অন্য কোনো কিছু লাগলে আমরা এখানে তাদেরকে সহযোগিতা করব। এ বিষয়ে পদ্মা সেতু ও প্রকল্প ব্যবস্থাপক বলেন, বাঁধ দেওয়ার আগেও নদী ভাঙন ছিল, তবে সমস্যা প্রকট হলে বাঁধ কেটে ফেলার আশ্বাস দেন তিনি। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আবেদা বেগম, বয়স 50-এর বেশি, জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন নৌকার বৈঠা। সেই ভোরে হাতে ওঠে বৈঠা আর শেষ হয় রাতে। 20 বছর ধরে নৌকা চালিয়ে 8 জনের সংসার চালাচ্ছেন তিনি। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কাকডাকা ভোরে নদী পাড়ে চলে যান আবেদা বেগম, এরপর শুধুই বৈঠা বাওয়া। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপোচা ও উত্তর কাওয়ালজানি গ্রামের পদ্মা নদীর ছোট কোল নদী। 2 গ্রামের বাসিন্দাদের নদী পাড়ের একমাত্র ভরসা তার নৌকা। 20 বছর ধরে এভাবেই চলছে আবেদা বেগমের বৈঠা। 5টা মেয়ে, সংসার বড়, একা মানুষই করে পার না, এই জন্য আমি মনে করেন যে 2 জন খাটাখাটনি করে সংসারটা চালাই। প্রতিদিন মনে করেন যে 250 টাকা, 200-250 টাকা এরকম হয়। অসুস্থ স্বামী, নৌকা চালিয়ে 4 মেয়েকে বিয়ে দিলেও এখনও সংসারের সদস্য 4 জন। ছোট মেয়ে কলেজে আর ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। যে নৌকার উপরেই সংসার, এখন সেটিও নড়বড়ে, ভেঙে যাওয়ার মতো অবস্থায়। এই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। এই 3 মাস চলে এই নৌকাটা, তারপরে মনে করেন যে ওনার স্বামী, ওনার 5টা মেয়ে এর পরে নির্ভর করে। কষ্ট করে নৌকা বা খাইতেছে, তাছাড়া তো ওনার উপায় নাই, উনি চলবে কি করে, খুবই অসহায়। তার টাকা আছে সে দেয়, তার টাকা নাই সে দেয় না, মনে করে তার পার করে। নৌকাটা এখন বিশেষ ভালো না। এই নৌকাটা মেরামত করার জন্য বা নতুন নৌকা তৈরি করার জন্য যারা সমাজে বিত্তশালী আছে তারা যদি কিছু অনুদান দেয় তাহলে ওনার সংসারটা ভালো চলে। সংগ্রামী এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা। তাকে আমাদের যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মাঝে যে কোনো একটি কর্মসূচিতে তাকে সম্পৃক্ত করবা। পুঁথিগতভাবে নারীর ক্ষমতায়ন হয়তো বোঝেন না আবেদা বেগম, শুধু বোঝেন ভাঙ্গা নৌকা নিয়েই ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। সহৃদয়বান মানুষ যদি একটু সহায়তার হাত বাড়ান, তাহলেই হয়তো সহজ হবে আবেদা বেগমের পথ চলা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
আরও 3টি নতুন জাতের ধান উদ্ভাবন, লবণ ও বন্যা সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা। ডেটা রিকভারি সেন্টারটি তৈরি করেছেন দেশের প্রকৌশলীরা, ভিন্নধর্মী কাজ বলছেন সংশ্লিষ্টরা। অনেকেই মানছে না মাস্ক পরার বাধ্যবাধকতা, করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবং জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা, গোলাগুলি বিনিময়ে ভারত ও পাকিস্তানের নিহত 15। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushetv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।